আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সংখ্যার গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা এই অধ্যায়ের বেসিক জিনিসগুলা নিয়ে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের বিগত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে ধরনের সিকিউ প্রশ্ন এসেছে সেই ধরনের কিছু সিকিউ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখি কি ধরনের সিকিউ এসেছে। প্রথমে একটা সিকিউ দেখতে পাচ্ছি আমরা যে এখানে কয়েকটি অঙ্ক দেওয়া আছে। তারপরে ক নম্বর প্রশ্নে বলেছে 10 মিলিয়ন সমান কত লক্ষ। আমরা গত পর্বে মিলিয়ন এবং বিলিয়নের মধ্যে সম্পর্ক দেখেছি এবং 1 মিলিয়ন সমান কত সেটাও জেনেছি। তো আমরা এখানে এখন ক নম্বর প্রশ্নের সমাধান করি। আমরা জানি কি যে 1 মিলিয়ন সমান আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আমরা গত পর্বে এটা জেনেছি। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এখন প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে হচ্ছে 10 মিলিয়ন সমান কত। তাহলে আমরা যদি এটা ঐকিক নিয়মের মতো করে ফেলি, তাহলে 10 মিলিয়ন সমান কত হবে আমাদের? 1 মিলিয়ন সমান যা হবে 10 মিলিয়ন তার থেকে বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে 10 ইন্টু 10 এত লক্ষ। তার মানে এটা হবে 10 10 100 লক্ষ। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 মার্কের প্রশ্ন আসতে পারে। আমরা ক নম্বরে এই যে 10 লক্ষ পেলাম, এই যে 100 লক্ষ পেলাম, এই 100 লক্ষতে আসলে কত হয় আমরা একটু দেখি তো। যে একক, দশক, শতক, মিলিয়নে যদি বলি, তারপর হাজারের ঘরে 3টা ছিল, তারপরে মিলিয়নের ঘরে 3টা ছিল, আর বিলিয়নের ঘরে 3টা ছিল, 3টা স্টার ছিল। আমরা কতদিন করেছি। তো 100 লক্ষ মানে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এইখানে হচ্ছে শূন্য হবে, তার আগে 1, শূন্য হবে, তার আগে 1 হবে। এইটা মূলত 100 লক্ষ। আমরা একটু খেয়াল করে দেখি। আমরা যদি 3 ঘর পরে কমা বসাই, 2 ঘর পরে কমা বসাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 100 লক্ষ। 100 লক্ষ আমরা যদি দেশীয় পদ্ধতিতে ভাবি তাহলে কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেশীয় পদ্ধতি 100 লক্ষ মানে কিন্তু 1 কোটি। তো যেহেতু আমাদের এখানে প্রশ্নে লক্ষ্যে চেয়েছে লক্ষ, তাহলে আমাদের উত্তর হবে 100 লক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 2 নম্বর প্রশ্ন আমরা দেখি। বলছে যে একই অঙ্ক একবার ব্যবহার করে, একই অঙ্ক মানে যে উদ্দীপকে যে অঙ্কগুলা দেওয়া আছে এই অঙ্কগুলা বলছে একবার ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করে উদ্দীপকের অঙ্কগুলো দ্বারা গঠিত 7 অঙ্কের প্রশ্ন বুঝতে হবে যে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে খ নম্বর প্রশ্নের আমরা যদি সমাধান করতে চাই, তাহলে কি লিখতে হবে? যে উদ্দীপকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একবার ব্যবহার করে। তাহলে আমরা লিখি যে উদ্দীপকে কি কি অঙ্ক আছে? 6, 0, 0, 2, 8, 4, 7, 9। অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত। আমরা উদ্দীপকের ভাষা অনুসারে, আমরা প্রশ্নের ভাষা অনুসারে ভাষাটা লিখলাম কি? এত অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত। প্রশ্নে বলেছে কি যে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আমরা লিখবো গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা লিখবো কি? যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ইকুয়াল। খেয়াল করে দেখি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? এই সংখ্যাগুলাকে আমাকে অঙ্কপাতনে বড় থেকে ছোট সাজাইতে হবে। সর্বোচ্চ সংখ্যা এখানে কত আছে? 9। তাহলে আমরা লিখবো প্রথমে 9, তারপরে কত আছে? 9 এর পরে আছে 8, তারপরে কত আছে? প্রথমে 9 বড় সবচেয়ে, তারপরে 8, তারপরে কত আছে? 7, তারপরে 7 লিখবো,
তারপরে কত আছে, তারপরে আছে 6, তারপরে 6 লিখবো, তারপরে কত আছে 6 এর পরে 4, তারপরে 4 লিখবো, তারপরে 2 এবং 0, এই 2 এবং 0। তাহলে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেল। এখানে বলছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তার মানে সেম একই জিনিসের আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের কত হবে? এইখানে একটা জিনিস আমরা একটু ভালো করে বুঝে যাই, সেটি হচ্ছে যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের অঙ্ক পাতলে ছোট থেকে বড় সাজাইতে হবে। এখানে তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0। এই শূন্যকে যদি আমরা সর্বপ্রথমে লিখি তাহলে এই শূন্যের আর কোনো মান থাকে না, তখন এই সংখ্যাটা 7 অঙ্কের আর থাকবে না, 6 অঙ্কের হয়ে যাবে। যার কারণে আমাদের শূন্যটা পরে লিখতে হবে, একটা অঙ্ক পরে। তাহলে প্রথমে লিখতে হবে 2, তারপরে 0, তারপরে 4, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। এইটা হচ্ছে আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? যে প্রশ্নে যা দেওয়া আছে একই অঙ্ক একবার ব্যবহার করে গঠিত, মানে প্রশ্নে যে অঙ্কগুলো দেওয়া আছে এত অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত। এখানে আমরা একটা কমা চিহ্ন দিয়ে দিব, দিয়ে নিচে লিখবো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে বড় থেকে ছোট 7টা হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড় হবে। বাট এখানে শূন্যটা আমরা আগে দিতে পারবো না, এই কারণে 0 আগে দিলে সংখ্যাটি 6 অঙ্কের হয়ে যাবে। তাহলে আমাদের এই 2 নং এবং 1 নং দুটা প্রশ্নের উত্তর শেষ। আচ্ছা, এখন দেখি গ নম্বর প্রশ্নে কি বলেছে। গ নম্বর প্রশ্নে বলছে যে প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যাটির, প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যা মানে এই ক্ষয়ে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম, ক্ষয়ে ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি এত 2, 0, 4, 6, 7, 8, 9। বলছে 4 ও 7 এর স্থানীয় মান লেখো এবং বৃহত্তম সংখ্যাটিকে আন্তর্জাতিক রীতিতে কমা বসিয়ে কথায় লেখো। আচ্ছা, তাহলে আমরা এইখানে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম, আমরা এইটা নিয়ে যেহেতু আমাদেরকে কাজ করতে হবে, আমরা এই জিনিসটা একটু রেখে দেই। আচ্ছা, তাহলে আমরা যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি একটু খেয়াল করে দেখি। এইটা কিন্তু আমরা পেয়েছি কোথায়? খ থেকে। আমরা এটা পেয়েছি হচ্ছে খ থেকে। তাহলে আমরা উপরে লিখে নিব কি? আমরা গ নম্বর প্রশ্ন লিখছি খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত। এই খ থেকে প্রাপ্ত আমরা এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা পেলাম। আমরা এখন কিন্তু গ এর সমাধান করছি, এখন গ নম্বর প্রশ্নের সমাধান করছি। তাহলে আমাদের লিখতে হবে খ থেকে প্রাপ্ত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, আর হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। এখন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি 4 এবং 7 এর স্থানীয় মান লেখো। তাহলে এইখানে 4 এবং 7 এর স্থানীয় মান কত হবে? আমরা একটু খেয়াল করে দেখি। এই 2, 0, 4, 6, 7, 8, 9, এইটা হচ্ছে আমাদের 4 এর স্থানীয় মান কত হবে? প্রথমে 4 এর, তাহলে 4 এর স্থানীয় মান এইটা। আমরা 4 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 4 অযুত, 4 অযুত। 4 অযুত সমান কত হবে? 4 এর পরে আমরা দেখি কয়টা সংখ্যা আছে ততটা শূন্য হবে। 1, 2, 3, 4। তার মানে 4 এর পরে 4টা শূন্য হবে। খেয়াল করে দেখি, 4 এর পরে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এই হচ্ছে আমাদের 4 এর স্থানীয় মান হয়ে গেল। এরপরে কি বলছে? 7 এর স্থানীয় মান। তাহলে 7 কোনটা? এই যে 7, 7 এর স্থানীয় মান কত হবে? এটা হবে 7 কত? একক, দশক, শতক। 7 শতক, 7 শতক। 7 শতক মানে কি? 7 এর পরে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা। তাহলে দুইটা শূন্য বসে যাবে। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত হয়ে গেল যে 4 ও 7 এর স্থানীয় মান লেখো। তাহলে 4 এবং 7 এর স্থানীয় মান আমাদের লেখা হয়ে গেল। এরপরে কি বলছে? যে বৃহত্তম সংখ্যাটিকে আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করে কথায় লেখো। তাহলে আমাদের এই যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এইটা, তাহলে বৃহত্তম সংখ্যাটিকে আমরা আন্তর্জাতিক রীতিতে কমা বসিয়ে লিখতে পারি একটু। আচ্ছা, দেখি বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা আমি আরেকবার তুলে নিচ্ছি, সমান কত? 9, 8, 7, 6, 4, 2, 0। আমরা গত পর্বে শিখেছি আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়ম। ডান দিক থেকে 3 ঘর পর পর।
তাহলে আমরা এখানে ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাই, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে। 3 ঘর পর কমা বসানোর পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা একক, দশক, শতক। তারপরে হচ্ছে তিনটায় হচ্ছে হাজার, আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে জানি। তারপরে এই পাশে 3টা হচ্ছে মিলিয়ন, তারপরে 3টা হচ্ছে বিলিয়ন। তাহলে আমাদের এখানে একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে মিলিয়ন। তার মানে এটাকে কথায় লিখলে আমাদের হবে, কথায় লিখলে কি হবে যে 9 মিলিয়ন 420। এই হচ্ছে আমাদের, আমরা আগে কমা বসাবো, 3 ঘর পর কমা ডান দিক থেকে, আবার 3 ঘর পর কমা ডান দিক থেকে, কমা বসিয়ে এইটা হচ্ছে একক, দশক, শতক, এইটা হচ্ছে হাজার, এর পরের 3 ঘর মিলিয়ন, তারপরের আগের 3 ঘর হচ্ছে বিলিয়ন। তাহলে এইটা হচ্ছে আমাদের মিলিয়নের ঘর। তাহলে মিলিয়ন কত? 9 মিলিয়ন। তারপরে এটা কি হাজার, হাজার কত? 876,000। তারপরে এটা কত? 420। আশা করি আমাদের এই ধরনের স্থানীয় মান, সেটা দেশীয় পদ্ধতি হোক আন্তর্জাতিক পদ্ধতিতে হোক, এটা তোমরা লিখতে পারবে। তো আমাদের প্রথম সিকিউ যেটা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখি দ্বিতীয় সিকিউ কি আছে। আচ্ছা, দ্বিতীয় সিকিউ বলছে সংখ্যা রেখা কাকে বলে। প্রথম প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলছে সংখ্যা রেখার সাহায্যে দ্বিতীয়, তৃতীয় যোগফল। এখানে এটা যোগফল হবে না, মনে হয় এটা গুণফল হবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরবর্তীতে দেখি কি অবস্থা হয়। তাহলে প্রথমে সংখ্যা রেখা কাকে বলে। সংখ্যা রেখা হচ্ছে কোন বাস্তব সংখ্যাকে একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে যদি কোনো রেখার উপরে স্থাপন করা হয় তবে তাকে সংখ্যা রেখা বলা হয়। আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি যে সংখ্যা রেখা কি বলে। এই যে সংখ্যা রেখা, বাস্তব সংখ্যাকে কোন রেখার উপরে একটি নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে ক্রমানুসারে স্থাপন করাকে সংখ্যা রেখা বলে। আমরা এখানে একটা সংখ্যা রেখা এঁকেছি। সংখ্যা রেখা আকার আবার একটা নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। তাহলে এই একটা সংখ্যা রেখা হলো। সংখ্যা রেখা এখানে আমরা শূন্য বিন্দু নিয়েছি, ডান দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 একদম অসীম পর্যন্ত চলবে, প্লাস ধনাত্মক অসীম পর্যন্ত, আর এদিকে ঋণাত্মক অসীম পর্যন্ত। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর, বাস্তব সংখ্যাকে কোন রেখার উপর একটি নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে ক্রমানুসারে স্থাপন করাকে সংখ্যা রেখা বলে। দিয়ে আমাদের সংখ্যা রেখা এভাবে অঙ্কন করতে হবে। কিন্তু সংখ্যা রেখা অঙ্কন করার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে 1 এবং 2, 2 এবং 3, 3 এবং 4 এর মধ্যবর্তী যে একক দূরত্ব, এটাকে একক দূরত্ব বলা হয়। অবশ্যই খেয়াল রাখতে হবে এই দূরত্বগুলো যেন সমান হয়। এমন যেন না হয় যে একটা দূরত্ব এখান থেকে এইটুকুন, আর একটা দূরত্ব বড় হয়ে গেছে। অন্তত পক্ষে বোঝা যায় যেন দুইটা দূরত্ব সমান আছে, একটা ছোট একটা অনেক বড়, এইরকম হলে সেটা সংখ্যা রেখা থাকবে না। এইটার দিকে আমরা অবশ্যই একটু খেয়াল রাখবো। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এইবার খেয়াল করে দেখি যে আমাদের খ নম্বর কি বলছে। বলছে সংখ্যা রেখার সাহায্যে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল নির্ণয় করো। আমরা একটু খেয়াল করি, এখানে দ্বিতীয় মানে আছে 3, আর তৃতীয় মানে হচ্ছে 4। এই 3 এবং 4 এর যোগফল নির্ণয় করতে হবে সংখ্যা রেখার সাহায্যে। একটু বলে নি, তোমাদের এই সংখ্যা রেখার সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রথম অধ্যায়ে কিছুটা আলোচনা আছে, পাটিগণিতে সংখ্যার গল্পে। আবার পূর্ণ সংখ্যার জগতেও তো বিস্তারিত আলোচনা আছে। যেহেতু এই অধ্যায়ে আছে, সেই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে এখানে 2 এবং 3 এর যোগফল তোমাকে নির্ণয় করতে হবে। তো সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে আগে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তার মানে খ নম্বর প্রশ্নে শুরুতেই লিখতে হবে তোমাকে যে প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি। তাহলে আমরা এই সংখ্যা রেখা অঙ্কন করলাম। এই সংখ্যা রেখার উপরেই আমরা এই খ নম্বর এবং গ নম্বরের সমাধানটা দেখিয়ে দিব তোমাদের। তাহলে দ্বিতীয় সংখ্যা কত? 2। তাহলে এই দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3। তাহলে এই 3 যেতে হলে আমাদের কি করতে হবে আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে শূন্য বিন্দু থেকে তার মানে এখানে আমাদের যোগ করতে হবে 3 + 4। এইটা যোগ করলে কত হবে সংখ্যা রেখায় সেটা বের করতে হবে।
3 এবং 4। তাহলে প্রথমে আমরা লিখবো কি, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, তারপরে সংখ্যা রেখাটা আঁকবো। সংখ্যা রেখার এবার নিচে লিখবো শূন্য বিন্দু থেকে ডান দিকে, আমি আবারও বলছি, শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 একক অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 একক অতিক্রম করে এখানে যেহেতু পাটিগণিত আছে, তুমি সংখ্যাগুলা পাটিগণিত মানে 3 4 5 6 দিবা, আর যদি বীজগণিত থাকলে 3 4 দিবা। তাহলে এখানে আমরা কি লিখবো, যে শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 একক অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। আবার 3 বিন্দু থেকে একইভাবে আরো ডান দিকে 4 একক অতিক্রম করে, তাহলে 1 2 3 4 একক অতিক্রম করে আমরা এই 7 বিন্দুতে পৌঁছাই। তাহলে সর্বশেষ অবস্থান হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থান হচ্ছে 7, সর্বশেষ অবস্থান হচ্ছে 7। সুতরাং 3 এবং 4 এর যোগফল এখানে আমরা যদি একবার এখানে দেখিয়ে দিই এই পর্যন্ত একদম 7 পর্যন্ত, তুমি আবার ফাইনালি লিখতে পারো। সুতরাং 3 এবং 4 এর যোগফল, 3 এবং 4 এর যোগফল ইকুয়াল 3 যোগ 4 ইকুয়াল 7। আচ্ছা, আমরা যে যোগফলটা বের করে দিলাম, তার আগে সংখ্যা রেখায় যে বর্ণনাটা লিখতে হবে ওটা জরুরি। আমরা আবারও বলে দিচ্ছি সংখ্যা রেখার বর্ণনাটা কি লিখতে হবে। তোমাকে প্রথমে লিখতে হবে যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, তারপরে তুমি এই সংখ্যা রেখা আঁকবা। আঁকার পরে তোমার যোগ করতে হবে, দেখবো কত আর কত। তাহলে 3 এবং 4 যেহেতু যোগ করতে হবে, তাহলে প্রথমে হচ্ছে আমরা শূন্য বিন্দু থেকে ধনাত্মক হলে ডান দিকে, ঋণাত্মক হলে বাম দিকে। যেহেতু এখানে দুইটা সংখ্যায় ধনাত্মক, তাহলে শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 একক অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। অতঃপর 3 বিন্দু থেকে একইভাবে আরো 4 একক ডানে অতিক্রম করে 7 বিন্দুতে পৌঁছায়। সর্বশেষ বিন্দুর অবস্থান হচ্ছে 7, এখানে একটু গাঢ় করে দিয়ে দিবা, সর্বশেষ বিন্দুর অবস্থান হচ্ছে 7। সুতরাং 3 এবং 4 এর যোগফল 3 যোগ 4 ইকুয়াল 7। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় হয়ে গেল। এরপরে আমাদের কি বলছে দেখি, প্রদত্ত সংখ্যাগুলোর প্রথম ও চতুর্থ, খেয়াল করি এবার আমরা প্রদত্ত সংখ্যাগুলোর প্রথম এবং চতুর্থ। প্রথম কত আছে 2, চতুর্থ কত আছে 5। প্রথম ও চতুর্থ সংখ্যার গুণফল, এটা আবার গুণফল বলতেছে, গুণফল সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করো। তাহলে আমাদের গুণ করতে হবে কত, 2 গুণ 5, তার মানে এটা গুণ করলে আসলে 10 আসবে। তো কিভাবে আসবে, এখানে বর্ণনাটা কিভাবে লিখতে হবে একটু বলি। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বর্ণনা অলমোস্ট সেম, গুণের ক্ষেত্রে একটু আলাদা। তাহলে গুণ ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, তুমি প্রথমে যে কথাটা যোগের ক্ষেত্রে লিখেছো গুণের ক্ষেত্রে একই, যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকলা, তারপরে আমাদের গুণ করতে হবে কত, 2 তার সাথে 5। তারপরে তোমাকে লিখতে হবে প্রথমে শূন্য বিন্দু থেকে 2 একক দূরত্বে একটি লাফ দিয়ে 2 অবস্থানে পৌঁছায়। এইরকম তোমাকে দেখাতে হবে, প্রথমে শূন্য বিন্দু থেকে একটি লাফ দিয়ে 2 একক ডানে 2 বিন্দুতে পৌঁছায়। এই 2 ভাবে কতবার লাফ দিচ্ছে, এখানে 5 বার লাফ দিতে হবে। তার মানে আমরা একবার লাফ দিয়েছি, এরকম আরো 5 বার, তাহলে আমরা 5 বার লাফ দিই। 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে সর্বশেষ অবস্থান কত হচ্ছে আমাদের, সর্বশেষ অবস্থান হচ্ছে 10। এই যে আমরা 5 বার লাফ দিয়ে সর্বশেষ অবস্থান যখন 10 হবে, তখন আমরা লিখে দিব যে সুতরাং 2 এবং 5 এর গুণফল 2 গুণ 5 সমান 2 গুণ 5 ইকুয়াল 10। আচ্ছা, তাহলে আমি আবার বর্ণনাটা আরেকবার বলে দিই, যে শূন্য বিন্দু থেকে ডান দিকে 2 একক অতিক্রম করে একটি লাফ দিয়ে 2 অবস্থানে পৌঁছায়। একটা লাফ দিতে হবে, কিন্তু একটা লাফ,
একটি লাফ দিয়ে দুই অবস্থানে পৌঁছায়, অনুরূপ ভাবে পরপর 5 বার লাফ দিয়ে 1 2 3 4 5 5 বার, এখানে যেহেতু 5 দ্বারা গুণ করতে হবে, 5 বার লাফ দিয়ে আমরা সর্বশেষ অবস্থান 10 বিন্দুতে পৌঁছাই। সুতরাং 2 এবং 5 এর গুণফল 5 গুণ 2 সমান 10। এই যে 5 বার লাফ দিচ্ছি এখানে এক একটা 2 করে 2 2 2 2 সবগুলা 2, এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে 10 হয়। আর ওই যে যেহেতু পৌঁছাচ্ছি 5 বার, 2 একক করে 5 দুগুণে 10 বার। আশা করি আমরা যোগ এবং গুণ বুঝে গেছি। বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে ওইটা আমরা পূর্ণ সংখ্যার জগৎ যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে আলোচনা করব। তাহলে আমাদের দুইটা সিকিউ আলোচনা হয়ে গেল। এবার তৃতীয় সিকিউ দেখি কি বলছে। আচ্ছা, তৃতীয় সিকিউ বলছে যে ক নম্বর বলছে 610 কে রোমান পদ্ধতিতে লিখো। আমরা গত পর্বে রোমান পদ্ধতি কিভাবে লিখতে হয় এর নিয়ম কানুন গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এইখানে যে সংখ্যাটি প্রথমে আছে 610, 610, তাহলে আমাদের রোমান সংখ্যাতে 500 আছে, যে 500 কে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়াল টু 500, ডি হচ্ছে 500। আর 100 হচ্ছে কত? আমরা 100 যেটা করেছি সেটা হচ্ছে সি ইকুয়াল টু 100 আর এক্স ইকুয়াল টু 10। তাহলে এইটা কিন্তু 510 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সি এক্স এইগুলা কি যোগ বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা? যায়। আমরা কিন্তু গত পর্বে বলেছিলাম আই সি এক্স এইগুলা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তার মানে এখানে 610 এর রোমান সংখ্যা হবে কত? 610 এর রোমান সংখ্যা ইকুয়াল, আমরা প্রথমে 500 লিখি, 500 হচ্ছে ডি, তারপরে 100 লিখি, 100 হচ্ছে সি, আর তারপরে হচ্ছে 10 লিখি। তাহলে 500 610 বি সি এক্স, এইটাই হচ্ছে আমাদের রোমান পদ্ধতিতে হয়ে গেল। তার মানে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি সি এক্স। খ নম্বর কি বলছে এবার একটু দেখেন। খ নম্বর প্রশ্ন বলছে যে একই অঙ্ক একবার ব্যবহার করে উদ্দীপকের অঙ্কগুলো দ্বারা 10 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। আমাদের আগের প্রথম যে সৃজনশীলটা করলাম ওইটার মতোই এখানে 10টা অঙ্ক দেওয়া আছে। এই 10টা অঙ্ক দ্বারা গঠিত আমাকে প্রথমে বৃহত্তম সংখ্যা বের করতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, করে ওই দুটার পার্থক্য আমাদের বের করতে হবে। তাহলে আমাদের একইভাবে কি লিখতে হবে? আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করছি কি 5 7 5, 7, 0, 9, 9 পরে 3, 8, 6, 2, 1, 4 এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত, একবার ব্যবহার করে গঠিত, একবার ব্যবহার করে গঠিত। কি বলছে? কত অঙ্কের? 10 অঙ্কের। একবার ব্যবহার করে গঠিত 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে আমরা একটু খেয়াল করি। তাহলে এইটাকে আমরা বড় থেকে ছোট সাজাবো ক্রমানুসারে। তাহলে 9, 8, 7, 6, 5, 4, তারপরে 3, 2, 1, 0, 3, 2, 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একদম 9 থেকে 0 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এরপর আমরা 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত লিখবো? 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে শূন্যটা অবশ্যই আগে লিখবো না, না লিখে কত লিখবো? 1, 0, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই লিখে ফেললাম। এখন কি বলছে? যে পার্থক্য নির্ণয় করো। খ নম্বর অঙ্ক বলছে যে পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা যদি এখন এটা পার্থক্য মানে বিয়োগ, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে? দাগ দিয়ে দিই, এখানে লিখবো পার্থক্য।
পার্থক্য ইকুয়াল, আমরা জাস্ট খালি এটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হয়? 10, 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে হচ্ছে 9 হবে, 11 থেকে 9 বাদ দিলে 2, এখানে হচ্ছে 8 হবে, 12 থেকে 8 বাদ দিলে 4 হবে, তারপর এখানে হচ্ছে 7 হবে, 13 থেকে 7 বাদ দিলে 6 হবে, তারপর এখানে হচ্ছে 6 হবে, 14 থেকে 6 বাদ দিলে 8 হবে, এখানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 0, 6 থেকে 3 বাদ দিলে 3, 7 থেকে 2 বাদ দিলে 5, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 8, তাহলে 8, 8, 5, 3, 0, 8, 6, 4, 2, 1, এই হচ্ছে আমাদের পার্থক্য হয়ে গেল। যে আমরা এখন এটা যদি একটু যোগ করি, 9 × 10, আর 10 × 11, 11 থেকে 1, আশা করি হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই বিয়োগ ফলটা 8, 8 মানে 8, 8, 5, 3, 0, 8, 8, 5, 3, 0, 8, 6, 4, 8, 6, 4, 2, 1, এই বিয়োগ ফলটা আমাদেরকে চেয়েছে যে পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা পার্থক্য পেয়ে গেলাম। এবার দেখি গ নম্বর প্রশ্নটা কি বলছে। গ নম্বর বলছে যে প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যাটিকে বিপরীত ক্রমে লিখে আন্তর্জাতিক রীতিতে কথায় লেখো। তার মানে এখানে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু আমরা পেয়েছি। বলছে যে এই ক্ষুদ্রতম সংখ্যাটিকে আমরা বিপরীত ক্রমে যদি লিখি, লেখার পরে যেই সংখ্যাটা পাবো ওইটাকে আন্তর্জাতিক রীতিতে কথায় লেখো। তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নটা কি লিখবো? গ নম্বর লিখবো যে খ থেকে প্রাপ্ত ক্ষুদ্রতম 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল আমরা কত পেয়েছিলাম? সেটা হচ্ছে 1, 0, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইটা হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছিলাম। এখন বলছে এই ক্ষুদ্রতম সংখ্যাটিকে বিপরীত ক্রমে সাজাতে হবে। আচ্ছা, এখন আমরা লিখব প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যাটিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, আমরা বিপরীত ক্রমে সাজাবো, মানে বিপরীত ক্রমে সাজালেই কিন্তু এটা আবার বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তার মানে এই দিক থেকে লেখা আছে, আমরা এখন এই দিক থেকে লিখবো। তাহলে কত হবে? 9, 8, 7, 6, 5, 4, 3, 6, 5, 4, 3, 2, 0, 1, এই যে আমরা বিপরীত ক্রমে সাজালাম। বিপরীত ক্রমে সাজানোর পরে বলতেছে বিপরীত ক্রমে লিখে আন্তর্জাতিক রীতিতে কথায় লেখো। তাহলে আন্তর্জাতিক রীতিতে কথায় লিখলে আমাদের কমা বসাইতে হবে, আগে কমা বসিয়ে লিখবো। তাহলে আন্তর্জাতিক রীতিতে কমা বসানোর নিয়ম কি আমরা জানি, যে ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর, তারপরে আবার 3 ঘর পর, আবার 3 ঘর পর। তাহলে এখন আমরা খেয়াল করে দেখি যে কথায় কত হয়। কথায় লিখলে হয় কত হবে একটু খেয়াল করি। এইটা হচ্ছে একক, দশক, শতক, এইটা হচ্ছে হাজার, এইটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন। তাহলে এটা হবে 9 বিলিয়ন, 9 বিলিয়ন, তারপরে 765,000, এই সরি 765 মিলিয়ন, 765 মিলিয়ন, এইটা হচ্ছে গেল বিলিয়ন, এটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে হাজার, 543,000, 543,000, 543,000, 201। তাহলে আমরা কমা বসিয়ে দেখি, এইটা হচ্ছে বিলিয়ন, তার মানে 9 বিলিয়ন, তারপরে 876 মিলিয়ন, সরি এখানে 700 না 800 হবে,
সরি, এখানে 800 হবে, এটা হচ্ছে তোমার, হ্যাঁ, 865 মিলিয়ন, 800 সরি ভুল করলাম, 876 মিলিয়ন, 876 মিলিয়ন, 876 মিলিয়ন, 876 মিলিয়ন। আচ্ছা, খেয়াল করে দেখি আরেকবার, যে এটা হচ্ছে 9 বিলিয়ন, 9 বিলিয়ন, তারপর এইখান থেকে এইটুকুন হচ্ছে কত, 876 মিলিয়ন, এই যে 876 মিলিয়ন, তারপরে 543,000, এই যে 543,000, তারপরে 201, তারপরে 201। এইটা আমাদের বৃহত্তম, যেটা ছিল ক্ষুদ্রতম সংখ্যা, ওইটাকে জাস্ট বিপরীত ভাবে সাজানো হয়েছে, বিপরীত ক্রমে সাজানোর পরে আমরা এটাকে কথাই লিখেছি। তো আজকে আমরা 3টা সৃজনশীল আলোচনা করলাম, একটু খেয়াল করে দেখি। প্রথমে এইটা, তারপরে দ্বিতীয়তে এইটা, তৃতীয়তে আমাদের এইটা, আর চতুর্থতে হচ্ছে এইটা। আমরা প্রায় 4টা সৃজনশীল আজকে আলোচনা করেছি। তার মধ্যে এইখান থেকে তোমাদের যে বিষয়গুলি নিয়ে বেশি গুরুত্ব দিতে হবে, রোমান সংখ্যা পদ্ধতি লেখা, আচ্ছা, তারপরে এই যে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কে এবং কথায় লেখা, এই জিনিসগুলা নিয়ে, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কে এবং কথায় লেখা, এই জিনিসগুলো তোমাদেরকে ভালো মতো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এই অঙ্কগুলো, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটাও হয়েছে। আচ্ছা, আশা করছি তোমরা আজকের এই সিকিউ প্রশ্নগুলা, এই ধরনের সিকিউ প্রশ্নগুলা বুঝতে পেরেছো এবং বাসায় এই ধরনের প্রশ্নগুলাই বিগত বছরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রজন্ম পাঠশালার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।